হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় প্রত্যেক দিনই গাছগুলোতে জল দিই, তবে গতকালকে আর জল দেওয়াটা হয়েছিল না। আসলে রোদ্দুরের আভাসটা নিচে একটু কম, আর আমরা যেহেতু সামনে কিছুদিনের জন্য বাইরে যাব, অর্থাৎ বিয়েবাড়ির সূত্রে, তো সেই কারণে গাছগুলোকে আর ছাদে নিয়ে যাচ্ছি না। কারণ নিচে থাকলে সবাই একটু একটু জল এতে দিতে পারবে, কিন্তু ওপরে থাকলে সচরাচর যদি ওপরে কেউ না থাকে, আসলে জামা কাপড় মেলার সূত্রে এই উদ্দেশ্যেই আর কি ওপরে যাওয়া। আর বাড়িতে যদি লোকজন না থাকে তাহলে সেইভাবে তো জামা কাপড় হয় না, তো সেই কারণে আর উপরে যাওয়াও খুব একটা হয় না। আর তাহলে কি হবে বলুন তো, এত রোদ্দুরের তাতে জলটা যদি না থাকে গোড়ায়, তাহলে না গাছগুলো কিন্তু মারা যাবে। আর এদের যদি কিছু হয়, আমার মনে হয় এদের যদি একটা পাতাও যদি ঝরে যায়, তাহলে কিন্তু আমার থেকে বড় কষ্টের মনে হয়, এর থেকে কষ্টের বড় আমার কাছে আর কিছু নেই। আসলে হাতে করে এগুলোকে পুরো লাগিয়েছি, সেখান থেকে গাছে ফুল ধরেছে, ফুল হোক বা ফল হোক, ছোট হোক বড় হোক, নিজে হাতে করে লাগানো তার মূল্যই কিন্তু আলাদা। আর নিজে যদি গাছে একটা ডাল লাগান, তাহলে দেখবেন তাতে যদি একটা নতুন পাতাও হয়, তাহলেও দেখবেন একটা আলাদা আনন্দ কাজ করে। আর এই তো গতকালকের জামা কাপড়গুলো সকালবেলায় উঠেই কিন্তু আমি ছাদে নিয়ে চলে এসেছি, আর সেগুলোকে এখন ছাদে দিলাম, ভালো করে রোদ্দুর পাক পুরো বিকেল অবধি, তাহলে কিন্তু ভালো মতো শুকিয়ে যায়। আর ওদিকে বাবা ছাদে ছিল, তাই বাবাকে আসার সময় জলখাবারটাও দিয়ে দিয়েছি। বাবা ছাদে বসেই জলখাবারটা খেয়ে নিলেন। আর এই তো এখন দুপুরবেলাকার রান্নার প্রস্তুতি চলছে। গতকালকে সোনার বাবা আসার সময় পালং শাক, তারপরে ছোলার শাক এগুলো এনেছিল, তবে ছোলার শাকটা প্যাকেট সমেত রাখার জন্যে বেশ একটু আর কি কেমন যেন একটু হয়ে গেছে। তো এখান থেকে যতটা সম্ভব ছোলার শাক নেব, বাকিটা কিন্তু ওটা ফেলেই দিতে হবে। তো ফেলে দেব বলতে, সামনে যে কাকা আসেন গরুর খাবার নিতে, তো তেনাকে দিয়ে দেবো, তিনি আর কি গরুকে খাইয়ে দেবে, অতএব নষ্টও হলো না। আসলে আমরা যদি এইভাবে আমাদের এই প্রতিদিনকার জীবনযাত্রা থেকে যে খাবারগুলো আমরা নষ্ট করি বা খাওয়া হয় না বা ফেলে দেওয়া জিনিস, সেগুলো যদি আমরা ওদেরকে খাবার হিসেবে দিই, তাহলে কিন্তু তাদেরও কিন্তু খাবারের অভাবটা মেটে, তাই না? তো আমরা যদি একে অপরের খেয়াল রাখি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খাবারের জোগান হয়ে যায়, আর তারপরে কিন্তু কোনো খাবার নষ্টও হয় না। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভোরবেলায় একবার উঠেছিলাম, তবে সেই ভোরবেলায় উঠে আবার শুয়ে পড়েছিলাম, অনেকটা মানে অন্ধকার ছিল বলে, তো আবার শুয়ে পড়েছি, আর ব্যাস এই তো। আর ভোরবেলায় উঠে যদি শুয়ে পড়া হয়, তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। আর একেবারে অনেকটা লেট হয়ে গেছে, তো তাই জন্যে একটু চটজলদি কাজ করার আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে দুপুরবেলাকার কাজটা অনেকটা আগে হয়ে যায়। আসলে গত রাত্রিরে আমি যখন শুতে যাই, তখনই কিন্তু আমি ফুল প্ল্যানিং করে শুই যে আগামী দিনের কাজগুলো আমি কিভাবে করব। তবে দেরিও যদি হয়, তাহলেও কিন্তু সমস্যা নেই। ঘুম থেকে দেরি করে উঠলেও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কাজটা দুপুরে 1টার মধ্যেই কিন্তু কমপ্লিট করব। সেটা রান্না, ঘরের কাজ, মেয়ের পড়াশুনো, বাইরের সমস্ত কাজ। তো এটাই আমার প্ল্যানিং করা থাকে, আর সেই জন্যেই কিন্তু সমস্ত কাজটা এত সুন্দর নিখুঁত পরিপাটি করে গুছিয়ে টাইমের মধ্যে কিন্তু শেষ করতে পারি। আসলে কি বলুন তো, শুধু কাজ কেন, আমাদের জীবনে আমাদের মনে হয় সমস্তটাই আগে থেকে প্ল্যানিং করে করা উচিত। প্ল্যানিং করে যদি করেন, দেখবেন সমস্ত জীবনের সমস্ত কাজগুলোই যেন সুন্দর নিখুঁত পরিপাটি করে হয়। আর প্রতিটা কাজ যদি আমরা লক্ষ্য রাখি যে আমাদের প্রত্যেকটা কাজের একটা টার্গেট নিয়ে নামি, যে সমস্ত কাজ যেন আমরা নিখুঁত পরিপাটি করে গুছিয়ে করব, সময়ের মধ্যে করব, তাহলে দেখবেন সমস্ত কাজই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি আপনার কোনো প্ল্যানিং না থাকে, বা কোন কাজটা কিভাবে করবেন সেটা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বসে ভাবেন, তাহলে দেখবেন কোনো কাজই ঠিকঠাক হলো না, বরং আপনার যে সময়টা আপনি বাঁচিয়ে রাখছেন, সেটাও দেখবেন আপনার হাতে থেকে বেরিয়ে চলে যাবে। তো এইভাবেই আমি 19টা বছর ধরে একটু একটু করে কাজগুলো করতে করতে আজ কিন্তু এই সমস্ত কাজ কিন্তু আমি রপ্ত করতে পেরেছি। এক সময় যখন এসেছিলাম, তখন কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আসলে কোনো মেয়েই কিন্তু
বাপের বাড়ির থেকে সব কাজ শিখে আসে না, তাই না? মিনিমাম যতটুকু করার ততটুকুই সে শিখে আসে। তা আমিও তার ব্যতিক্রম নই, যেহেতু একেবারে খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। আর ছোট বয়সে বিয়ে হওয়া মানে সেটাকে বাল্যবিবাহ বলা হয়। আর এই বিয়ে নিয়ে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে না বলাটাই ভালো। তো তাই জন্য আমি সেরকম কিছুই বলি না। আর তখন যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি সমস্ত কাজ পারতাম না, ওই কোনো রকমের করতাম। আর এর জন্যে কিন্তু আমাকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিভিন্ন মানুষের সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে। আসলে যেটা হয়, নতুন বাড়ির বউ, সেটা বয়স ছোট হোক বা বেশি হোক, তো সেটা কথা নয়। আসলে সে সমস্তটা নিজের হাতে করে কাজকর্ম করবে, এটাই স্বাভাবিক, সবার আশা থাকে। তবে আমি সেরকম কিছুই পারতাম না। মোটামুটি কাজ চালানোর মতো যেটুকু করার সেটুকুই করতাম। আসলে বুঝে উঠতে পারতাম না যে কোথায় শুরু করব কোথায় শেষ। মানে একটা জগৎ ছেড়ে আর একটা জগতে আসা, সেখানে সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলা, সেই সমস্ত লোকজন মানে যারা থাকেন শ্বশুরবাড়িতে, নিজের বাবা মাকে ফেলে আরেকজনের বাবা মাকে আপন করে নেওয়া, এটা কিন্তু অতটা কিন্তু সোজা কাজ নয়, তাই না? সেটা একটা মেয়ে বুঝতে পারে যে একটা নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়াটা কতটা কষ্টকর। যে পরিবেশটা আমার ছিল সেই পরিবেশটাকে আমি জানবো, সেখানে আমি অতিথি। আর যে পরিবেশটায় আমার অতিথি ছিলাম সেখানেই আমি হয়ে গেলাম মানে সেই বাড়ির সদস্য। এইটা আমার মনে হয় খুব সহজে কিন্তু মেনে নেওয়া যায় না। আর সেই মেনে নেওয়ার কাজটাই আমার অনেকটা দিন সময় লেগে গেছে। তো তাই জন্যে আর কি সমস্ত কাজগুলো শিখতেও অনেকটা লেট হয়ে গেছে। তো যে কারণে আমাকে সবার কথার মানে সম্মুখীন হতে হয়েছে। তবে আস্তে আস্তে সমস্তটাই কিন্তু আমি শিখে ফেলেছি। যেসব মানুষগুলি তখন মানে সমালোচনা করতেন, তারাই কিন্তু আজকে আমাকে ছাড়া কিন্তু তাদের চলে না। প্রত্যেকের কিন্তু আমাকে কিন্তু প্রয়োজনে লাগে। আসলে জীবনে আমরা কেউ কিন্তু পারফেক্ট নই, তাই না? আমরা কেউ পারফেক্ট নই। কোনো কাজ কিন্তু আমরা কেউ শিখে আসি না। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় যে যদি কোনোদিন হতে পারি। তবে চেষ্টার কিন্তু বিফলে যায় না। চেষ্টা করতে করতে ঠিক একদিন সমস্ত কাজ আপনি শিখে যাবেন। সমস্ত কাজে আপনিও কিন্তু সেই বাড়ির গৃহিণীর মতো দক্ষ হয়ে যাবেন। তাই আমিও সেই লক্ষ্যটা নিয়ে গিয়েছিলাম। আজকে কিন্তু আমি সমস্তটাই পারি। আর এই তো কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু করে ফেলেছি। এদিকে সোনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আসলে ওর শরীরটা বেশ কিছুদিন ভালো যাচ্ছিল না, তাই এখন কিছুদিন হালকা ফুলকো ব্রেকফাস্টই দিচ্ছি। আর এদিকে গতকালকের রাত্রিরে রুটি বেঁচে গেছিল, তাই দুটো রুটি আমি এখানে নিয়ে নিচ্ছি। আর সকালবেলায় চায়ের জন্য দুধ আনা হয়েছিল, তো সেখান থেকেই একটু নিয়ে নিলাম। কারণ এই রুটিগুলো আমি এখন যদি ভেজে খাই তাহলে আমার ভীষণ পরিমাণে গ্যাসের সমস্যা হবে। আর চাও করতে ঠিক ইচ্ছে করছে না, একা একা চা খেতে খুব একটা ভালোও লাগে না। তো তাই জন্যে সামান্য একটু দুধ দিয়ে খেয়ে ফেললাম। আসলে সেইভাবে এখানে এসে আর দুধ রুটি, দুধ মুড়ি এগুলো খাওয়াই হয় না। তবে একটা সময় ছিল এই দুধ রুটি, দুধ মুড়ি ছাড়া আমার কিন্তু একটা মুহূর্তও কিন্তু চলতো না। বাপের বাড়িতে আসলে আপনাদেরকে তো দেখিয়েছি যে আমি একটা সাধারণ একটা গ্রামের মেয়ে আর খুব নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তো তার জন্যে ঘরে যা ছিল সেই দিয়ে মানিয়ে গুছিয়ে চলা, সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলা। আর আমাদের বাড়িতেই গরু ছিল, তো তাই জন্যে দুধের অভাব হতো না। তো এই কারণে আমাদের বাড়ির প্রত্যেকেই আসলে ব্রাহ্মণ পরিবারের একটা নিয়ম থাকে। তো আমার বাবারা ছিলেন পৈতে নেওয়া ব্রাহ্মণ আর কি। তো তাদের সকালবেলা থেকে সূর্য অস্ত যাওয়ার আগে অবধি তারা ভাত খাবেন, কিন্তু সূর্য অস্ত চলে গেলে তারা কিন্তু ভাত মুখে দেবেন না। তো তাই জন্য রুটি, তরকারি, দুধ এগুলো থাকতোই। আর দুধ ছাড়া কিন্তু আমাদের বাড়ির বাচ্চা থেকে বুড়ো কারোরই কিন্তু চলতো না। তো সেই জন্যে এই খাবারটা আমাদের কাছে খুব মানে অমৃতের একটা খাবার ছিল। তো সেখান থেকে যখন এই পরিবেশে এলাম, তখন আমার শ্বশুরবাড়িতে কেউ কিন্তু রাত্রিরে রুটিটা পছন্দ করেন না। আর নিজের জন্যে মাত্র রুটি করব, তো সেটাও ঠিক ভালো দেখায় না। তো ওই জন্য এইভাবে থাকতে থাকতে এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে মানুষ তো অভ্যাসের দাস, তাই না? আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট। আর এটা হলো গতকালকের ভাত, আর নিচে রয়েছে গরম ভাত, তাই দুটো মিলিয়ে খাওয়ার জন্য এভাবে রেখেছি। আর এই হলো টমেটো দিয়ে আজকে মসুরির ডাল করেছিলাম। এখানে হচ্ছে পালং শাক আর ছোলার শাকের ঘন্ট। আর এটা হলো আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ভাজা করেছি, আর সাথে রয়েছে বেগুন ভাজা।
আর এর সাথে মাছের ঝোলটা হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। আর এই পাশে রয়েছে দিদি ভাইদের জন্য একটু তরকারি। সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হওয়া বাকি আছে। আর ওই যে বললাম যে দিদিভাই অসুস্থ, ওর জন্য খাবার দিতে হবে, তাই আজকে ওকে বলেছি শুধু ভাতটা করে নিতে, আর বাকি খাবারটা আমি দিয়ে দেবো। যা রান্না হচ্ছে সবই দেবো, তো ওই জন্য এটার মধ্যে মাছ দেবো, বাকিগুলো তোলা রয়েছে। আর মাছের ঝোলটা আরও একটু ফুটবে, জ্যান্ত মাছ তো কালো জিরায় বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করা হচ্ছে, তাই একটু ফুটাতে হবে। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণ ভাবলাম আমি ঘরে বেশ কিছু কাজ রয়েছে, তো সেইগুলো সেরে নেবো। আর রান্নাগুলো হতে হতে ওদিকে সোনার বাবাও চলে এসছে, তো সে ওদিকে স্নান করছে। তাকে বললাম আমি তুমি তোমার মতো স্নান টান করো, রেডি হও। তবে সে জিজ্ঞেস করছিল যে কিছু বাকি আছে, আমি কি কিছু হেল্প করবো? তা বললাম না, হয়ে গেছে, সবই হয়ে গেছে। রান্নাঘরটাগুলো একটুখানি গোছাবো, মানে মোছামুছি, গ্যাস মোছা, বাসনগুলো মাজাই হয়ে গেছে, বেশি কিছু নেই, শুধু এই কড়াইটা মাজবো, গ্যাসের এই ছিটটিকগুলো মাজলে মোটামুটি হয়ে যাবে। আর তারপরে স্নান করে খাওয়া, আর তার মাঝখানে দিদিভাইকে খাবারটা দিয়ে আসতে যাবে। আর এই তো এরই মাঝখানে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আর এখন দুপুরবেলায় সোনার বাবাও আর কি ওনার কাজে আর কি রওনা দিয়েছে। আর তারপরেই দেখুন এখন মেয়েকে নিয়ে চলেছি ওর প্রাইভেটে দিতে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন এই দেখুন সোনাকে নিয়ে প্রাইভেটে দিয়ে এসে বাড়িতে টুকিটাকি বিকেলবেলাকার বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেগুলোই সেরে নেবো। আর আজকে সোনার বাবাও কিন্তু গাড়িতে চলে গেছে, মানে তিনি তার কাজে আর কি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, তো তাকেও খাবার দাবার দিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে এখন চলেছি আমার গন্তব্যস্থলে। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।